কনটেক্সট একটা ব্যাপার আছে, কালচার অ্যান্ড কনটেক্সট। যেমন ধরেন আমাদের দেশে একসময় হিন্দু বুদ্ধিস্ট আর্কিটেকচার হতো মুঘলদের বা মুসলিমদের আসার আগে, তো তখন কিন্তু এটা কনটেক্সচুয়াল ছিল এবং সেটা এই দেশের কালচারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। আবার যখন মোগলরা বা মুসলিম শাসন আসলো, প্রায় 600 বছর মোগলরা শাসন করে, তা সেই সময়টাতে আমরা দেখি যে স্থাপত্য অনেক চেঞ্জ হয়ে গেছে। সো কালচারাল যে লিঙ্ক এটা থাকতেই হবে এমন কথা না। আমরা যদি একদম সম্পূর্ণ উপাদান পাই, আমরা যদি সম্পূর্ণ টেকনোলজি এবং নতুনভাবে চিন্তা করার, কিন্তু আমাদের দেশ বা যে দেশে আমি কাজ করব সেই দেশের মাটির সঙ্গে, সেই দেশের মানুষের সঙ্গে, আবহাওয়ার সঙ্গে যদি আমি নতুনভাবে একটা সংশ্লেষ করতে পারি, একটা সংযোগ তৈরি করতে পারি, সেটাও অ্যাকসেপ্টেড হবে। অনেক আর্কিটেক্ট মনে করেন যে আমাদের প্রথম কাজই হলো টু গেট অ্যাওয়ে ফ্রম দ্য ট্র্যাডিশন। আবার কিছু আর্কিটেক্ট মনে করেন যে ট্র্যাডিশন থেকে বেরিয়ে গেলে সেটা একেবারে একটা অন্যায় কাজ হবে। তো এই যে স্থাপত্যের জন্য আমাদের পক্ষে, আমরা যারা শিক্ষকতা করি বা কিছু কাজও মাঝে সাঝে করি, আমাদের পক্ষে একটা প্রবলেম হচ্ছে যে একটা বিশেষ কোনো জায়গায় কিন্তু আমরা ধরে রাখতে পারি না যে আর্কিটেকচার মানে একটা ডেফিনেশন দিয়ে দিলাম। আমরা এগুলো দেখি এখন যে অনেক রকমের মতবাদ সৃষ্টি হয়েছে, অনেক ধরনের চিন্তাভাবনা চলছে, এবং সবগুলোই যতক্ষণ পর্যন্ত না এটা লজিক্যাল এবং এটাকে অ্যানালাইসিস করলে দেখা যায় যে এটা যুক্তিযুক্ত, তখন আমরা সেটা করি। সেই জন্য আমরা দেখব যে কতগুলো আর্কিটেকচার হবে একেবারেই যে আমাদের দেশের মেটেরিয়াল দিয়ে, আমাদের দেশে যেগুলো পলিউশন সৃষ্টি করছে না ওই ধরনের মেটেরিয়াল দিয়ে, কিছু দেখব যে একদম টোটালি ইম্পোর্টেড মেটেরিয়াল দিয়েও করবে, কারণ ওগুলো কিছু আইকনিক বিল্ডিং আবার দরকার লাগে। একটা সমাজে যদি আইকনিক বিল্ডিং একেবারেই না থাকে তাহলে কিন্তু ওটা হবে না। সেই জন্যে সব ধরনের আর্কিটেক্টই আমাদের দরকার লাগবে। তবে একটা জেনারেল কনসেনসাস হয়েছে যে কোনো না কোনোভাবে আমাদের দেশের বা যে দেশে আমরা কাজ করি সেই দেশের রুটের সঙ্গে, শিকড়ের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে পারাটা একটা বড় ধরনের অর্জন। আর একেবারে সম্পূর্ণ নতুন ধরনের কাজ, সেটার ওই আইকনিক ভ্যালু আছে, এবং কিছু কিছু জিনিস যেমন ট্রান্সপোর্টেশন, তারপরে সার্কুলেশন জাতীয় প্রজেক্ট, যেমন আমি এয়ারপোর্টের কথা বললাম, রেলওয়ে স্টেশন, এগুলো কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশনই হবে। কতগুলো স্ট্যান্ডার্ড ফলো করে তারপরে ভ্যারিয়েশনটা হবে। তো এর মাঝখানে বাকি যে কাজগুলো আমরা করি সেগুলোর মধ্যে এই স্থপতিদের চয়েস আছে। স্থপতিরা ইনোভেট করতে পারেন, একেবারে নতুন জিনিস করতে পারেন, অথবা স্থপতিরা যে ট্রেডিশনকে অনেকভাবে গভীরভাবে অ্যানালাইসিস করে সেখান থেকে আসতে পারেন। মোট কথা হচ্ছে যে আমাদের একটা সমাজ আছে, মানুষ আছে, মানুষের তো ভালো মন্দ বিচার আছে, মানুষের হৃদয় আছে এবং তাদের চাহিদা আছে। এই সবগুলোকে আমরা যদি একটা সময়ের প্রেক্ষিতে দেখি, যেহেতু সময় পরিবর্তনশীল এবং সময়ের চাহিদা পরিবর্তনশীল, সেই জন্য আমাদেরকে কিছুটা পরিবর্তনশীল এই পৃথিবীর সঙ্গে খাপ খাইয়ে চলতে হচ্ছে। অর্থাৎ আমাদেরকে অ্যাকোয়ার করতে হচ্ছে, নতুন ডাইমেনশন তৈরি করতে হচ্ছে, নতুন সমাজ তৈরি করতে হচ্ছে নতুন চাহিদার জন্য। একটা জিনিস তো সারা পৃথিবীতে হচ্ছে, যেটা পপুলেশন বেড়ে যাচ্ছে। আমাদের 1971 সালে আমাদের ছিল 7.5 কোটি লোক, এখন প্রায় 18 কোটি লোক। তো এই যে শুধু এই একটা ফ্যাক্টরি কিন্তু আমাদেরকে চিন্তা করতে বাধ্য করছে অন্যভাবে, অর্থাৎ অল্প সময়ে বেশি কাজ করতে পারা যায় কিনা। এটা হাউজিংয়ের বেলায় খুব দেখা যাচ্ছে সারা পৃথিবীতেই, যে কিভাবে কম্প্যাক্ট প্ল্যানিং করে অল্প জায়গায় বেশি বিল্ডিং করা যায়, অল্প জায়গায় বেশি মানুষ আনা যায়। কারণ এটা না করলে ডেনসিটির যদি আমরা অ্যাচিভ করতে না পারি ভালোভাবে, তাহলে কিন্তু আমাদের যেভাবে আমাদের বাংলাদেশে বিশেষ করে আমাদের শুধু মানুষের ঘর বাড়িতেই সারা বাংলাদেশ লেগে যাবে, আমাদের কোনো ইন্ডাস্ট্রি করার জায়গা থাকবে না, এগ্রিকালচার করার জায়গা থাকবে না, রিক্রিয়েশনের জায়গা থাকবে না। তো সেই জন্যে এটাও একটা বড় যে ব্যাপার, এটাকে আমরা আরবান প্ল্যানিং বা শহর বা সারা দেশ প্ল্যানিংয়ের ব্যাপার এখানে আছে। নদীগুলোতে কি করা যাবে, কেউ কেউ বলছেন যে আমাদের 700 নদী আছে, নদীর পাড়ে যদি আমরা 25 ফিট করে একটা ভাসমান কিছু কচুরিপানা ইত্যাদি দিয়ে মাটি সামান্য ফেলে আমরা যদি এগ্রিকালচার করি, সেই এগ্রিকালচার কিন্তু আমাদের মাটির না থাকলেও চলবে। তো এই যে নতুন নতুন উদ্ভাবনা হচ্ছে, এবং আমাদের নদীতে যে যদি মাছ আমরা ঠিকমতো
মাছ করতে পারি, তাহলে আমরা আমাদের মাছের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করতে পারি। তো এগুলোর জন্য টেকনোলজি লাগবে, খুব গভীর ভাবে কাজ করা লাগবে, নদী শাসন লাগবে। এই বিষয়গুলোই স্থপতিরা একা করেন না, কিন্তু স্থপতিদের মাথায় থাকতে হয় যে পুরো দেশের একটা চরিত্র আছে, একটা জিওলজিক্যাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল ক্যারেক্টার আছে। কোনোটা নাতিশীতোষ্ণ হয়, কোথাও বরফ পড়ে, যেমন আমাদের দেশে বরফ কখনোই পড়ে না। তো এই সব ফ্যাক্টরগুলোর এগেনস্টে একটা বড় মাপের চিন্তা, যেমন আমাদের বাংলাদেশের উত্তরে আছে হিমালয় এবং দক্ষিণে বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগর থেকে পানি উঠে বেশিরভাগ, এবং নদী থেকেও পানি, জলীয় বাষ্প, এটাই কিন্তু পাহাড়ে গিয়ে জল হয়, মানে বৃষ্টি হয়ে নদী সৃষ্টি করে। সেই নদীগুলো আবার আমাদের ভিতর দিয়ে গিয়ে আবার সমুদ্রে পড়ে। যে এই যে খেলাধুলা আছে, নেচারের যে খেলাধুলা, এই খেলাধুলার মধ্যে আমরা ঋতু পাই। আমরা ঠিক করেছি আমাদের বাংলাদেশে 6টা ঋতু, অনেক দেশে আছে 4টা ঋতু। তো এই 6টা ঋতুর যে ভ্যারিয়েশন আছে, সেগুলো আমাদের কাজের মধ্যে প্রতিফলিত হতে হয়। এইসব জিনিসগুলো হচ্ছে সেন্সিটিভিটি। যেমন শীতকালে আমার একটু রোদ পোহাতে হবে, সেই জায়গাটা কি আমার বাড়িতে আছে? আমার গরমকালে আমার একটু বাতাস বেশি লাগবে। তো এইভাবে আলোর ব্যাপারটা কি হবে, ভেন্টিলেশন কি হবে, আমি কি একদমই এয়ার কন্ডিশন ছাড়াই একটা বিল্ডিং ডিজাইন করতে পারি, যেটাকে আমরা বলি প্যাসিভ ডিজাইন। প্যাসিভ ডিজাইন হচ্ছে যে বিল্ডিংয়ের মধ্যে এমন সব টেকনোলজি, বিল্ডিংটাকে এইভাবে আমি শেপ অ্যান্ড ফর্ম নিলাম যাতে করে বিল্ডিংটা রৌদ্র হিট গেইন করে না, বরং হিট লুজ করে। বাতাসকে এমনভাবে আমি ব্যবহার করলাম, দক্ষিণ দিক থেকে আমাদের দেশে বাতাস আসে মূলত, সেটাকে ব্যবহার করে ঠান্ডা করতে পারি কিনা। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু সেই ইয়েদের সময়, মুঘলদের আমলে কিন্তু এই বিষয়গুলো খুবই সুন্দরভাবে ওরা করতে পেরেছিলেন। সো প্যাসিভ ডিজাইন আরেকটা বিষয় আছে, যে এটা হচ্ছে পিওরলি ইন্টেলেকচুয়াল, এবং এই যে বাতাস হচ্ছে একটা ফ্লুইড মেটেরিয়াল, এটাকে যেদিকে খুশি আমি নিয়ন্ত্রিত করে নিয়ে যেতে পারি, ফ্লুইড মেকানিক্সের মতো চিন্তায়। তো সেই জন্য ওগুলো কিন্তু আমরা করতে পারি। এবং একটা যদি ধরে নেই যে একটা বিল্ডিংকে আমি যথেষ্ট ইফেক্টিভ করব, যথেষ্ট মানুষের জন্য উপযুক্ত তৈরি করব, কিন্তু কোনো এয়ার কন্ডিশনিং বা হিটিং কিছু করব না, তাহলে আমার ছায়া লাগবে, আমি গাছের সাহায্য নিতে পারি, দেয়ালের মধ্যে আমি গাছ লাগাতে পারি, আমি শেডিং ডিভাইস করতে পারি, আমি বাতাস নেওয়ার ব্যাপার, প্রচণ্ডভাবে বাতাস নিতে পারি, আলোকে নিয়ন্ত্রণ করতে পারি। উত্তরের আলোটা আমাদের ঢাকা শহরে বিশেষ করে কখনই রোদ যায় না, সেই আলোটা বেশি নিলাম। এইভাবে ও একটা ব্যাপার হয়, যাকে আমরা প্যাসিভ ডিজাইন বলি। আরেকটা ডিজাইনও এখন আর্কিটেক্টরা করছেন, যারা প্যাসিভ ডিজাইন করেন তাদের মধ্যে সিরিয়াসলি যারা করেন তারা কিন্তু আসলেই একটা এয়ার কন্ডিশনের বিরুদ্ধে একটা সংগ্রাম করে অনেকটা ভালো কাজ করতে পারেন। কারণ এয়ার কন্ডিশনিং যে সিএফসি গ্যাস তৈরি করে, সেটাও কিন্তু দূষণ, এবং অনেক ইলেকট্রিসিটি ব্যবহার করতে হয়। সেই ইলেকট্রিসিটি তৈরি করতে আবার প্রচণ্ড তেল, কয়লা ইত্যাদি ব্যবহার করতে হয়। ফলে আমাদের এই যে সমস্যাগুলো, সেটা স্থপতিরাও, কিছু কিছু স্থপতিরা এইসব জায়গায় কাজ করছেন। আর একটা হচ্ছে কাইনেটিক আর্কিটেকচার, যে কাইনেটিক সারফেস এলিভেশনে যে কিছু প্যানেল থাকে, যে প্যানেলগুলো সূর্য আসলে সূর্যের দিকে ঘুরে যায়, অর্থাৎ সূর্য ঢুকতে দেয় না, আবার সূর্য অন্যদিকে চলে গেলে সেটাকে আবার অন্যদিকে ঘুরে গিয়ে বাতাস বা আলো ঢুকতে দেয়। তো পুরো এলিভেশনটাই এরকম। কিছু কিছু বিল্ডিং সাউদি আরবিয়াতে, ফ্রান্সের একটা লাইব্রেরি হয়েছে, যেসব জায়গায় আমরা দেখতে পারি যে ইলেকট্রনিক্যালি এবং কম্পিউটারাইজড ডিজাইনের মাধ্যমে বিল্ডিংয়ের যে সূর্য উদয়ন থেকে নিয়ে অস্ত পর্যন্ত যে সূর্যের গতিবিধির উপর কাজ করে একটা কাইনেটিক আর্কিটেকচার করা যায়, যেটা এলিভেশনে বা বিল্ডিংয়ের বাইরের দিকে সারফেসে সেটা কাজ করবে এবং বিল্ডিংকে পরিমাণ মতো আলো, বাতাস এবং গরম থেকে বাঁচানো, ঠান্ডা থেকে বাঁচানো করতে পারে। এখানে হিটও দিতে পারে, হিট প্যানেল থাকতে পারে, যেটা শীতের দেশে কাজ করবে। তো এগুলো নিয়েও কাজ করছেন। তো এখন আমরা যে স্থাপত্য বলতে মূল যে জায়গায় আসছি, সেটা হচ্ছে যে প্রতিটি প্রজেক্টের কি তার যে মূল যে পসিবিলিটি, এখানে কি কাজ করলে আমার পারপাসটা সবচেয়ে সহজে ভালোভাবে আমি করতে পারবো, সেটা নির্ণয় করতে হয়। তো ওই নির্ণয়ের মাধ্যমে আমরা আজকাল আর্কিটেকচারের মূল্যায়নও করি। কোনো একটা প্রজেক্ট দেখলে আমরা দেখি যে ওইসব প্রজেক্টে কতটা বাহুল্য জিনিস আছে কিনা, কতটা ক্লাইমেটিক্যালি ঠিকমতো কাজ করা হচ্ছে কিনা,
ফাংশনালি ওয়েস্টেজ অফ স্পেস হচ্ছে কিনা, মেটেরিয়াল আননেসেসারি ব্যবহার করা হচ্ছে নাকি প্রয়োজন মতো ব্যবহার হচ্ছে, এই সব জিনিসগুলোর ভিতর দিয়েই কিন্তু আমরা স্থাপত্যকে একটা বিশেষ জায়গায় নিতে পারি, যেটা আমরা মনে করি যে সঠিক স্থাপত্যে আমরা নিতে পারি। আরও একটা জিনিস আছে যে কিছু আর্কিটেক্ট মনে করেন যে সম্পূর্ণভাবে ডেকোরেশন বাদ দিতে হবে, কারণ ডেকোরেশন অনেক সময় লাগে এবং এটা বাহুল্য। সেইখান থেকেই মডার্ন আর্কিটেকচারটা আসলে ওইভাবেই শুরু হয়েছিল এবং একটা সময় ইন্ডাস্ট্রিয়াল বা মেকানিক্যাল আর্ট হিসাবেই দেখা হয়েছিল যে একটা মেশিন যেভাবে তৈরি হয় সেভাবে আর্কিটেকচার তৈরি করা যায় কিনা, যেখানে বাহুল্য থাকবে না, শুধু প্রয়োজনীয় জিনিস থাকবে। এবং সেটা আস্তে আস্তে সেটা থেকে ব্রুটালিজম হয়েছে, যে মেটেরিয়ালের এক্সপ্রেশন, যে মেটেরিয়ালটা কারণ মেকানিক্যাল যেন না হয় সেটার থেকে বাঁচার জন্যে কংক্রিটকে সুন্দর একটা কংক্রিটের ঢালাই, ব্রিককে প্লাস্টার না করে সেই ব্রিককে ব্রিক হিসেবে রাখা, এগুলো আবার শুরু হয়েছে, সেটাও অনেক দিন হয়েছে। আধুনিক স্থাপত্যে আমরা এই মেটেরিয়ালের যে এক্সপ্রেশন, মেটেরিয়ালের যে গুরুত্ব, মেটেরিয়ালের যে মাহাত্ম্য, সেটাকে ব্যবহার করেই আমরা স্থাপত্য সৃষ্টি করি। এবং মিনিমালিজম মডার্ন আর্কিটেকচারের একটা শাখা মিনিমালিজম, সেখানে দেখা যাচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিস বাদ দেয়া এবং যেটুক দরকার, এবং সেটার জন্য আর্গোনমিক্স আমরা স্কুলেও পড়ি যে আর্গোনমিক্স মানে আমার কতটুকু জায়গা লাগবে, একেবারে ইঞ্চি মেপে প্রত্যেকটা যেন আননেসেসারি জায়গা যেন নষ্ট না হয়, সেই সব জিনিস, যেমন বিশেষ করে এয়ারোপ্লেন ডিজাইন করার সময় বা জাহাজ ডিজাইন করার সময় এইসব জিনিস খুবই দেখা হয়। বিল্ডিংয়েও সেটা করা হয়, বিশেষ করে মাস স্কেলে কাজ করলে, মাস হাউজিংয়ে, এবং গরিবদের জন্য যারা অনেক বেশি খরচ করতে পারবে না, তাদের 1 ইঞ্চি জায়গা বাহুল্য করা যায় না। তো ফলে এই জিনিসগুলো নিয়েও কিছু স্থপতি কাজ করেন এবং এটাও একটা ধারণা যে এইভাবে আমরা কাজ করতে পারি, যেখানে মিনিমালিস্ট অ্যাপ্রোচ, কোনো জিনিস বাহুল্য করব না, কিন্তু আমার যে স্থাপনা হবে, যে স্থাপত্য হবে, সেটা হৃদয়গ্রাহী হবে, সুন্দর হবে, থাকতে আনন্দ হবে, কাজ করতে আনন্দ হবে। তো সেই জিনিসগুলো আমাদের থাকতেই হবে। এখন যেটা আমরা বলি যে এস্থেটিক্স কিন্তু থাকতেই হবে। এস্থেটিক্স হচ্ছে সৌন্দর্য। বিল্ডিং যদি সুন্দর না হয় তাহলে তো আর হলো না। তো অনেকে কিন্তু শুধু সৌন্দর্য সৃষ্টি করতে গিয়ে একটা বিল্ডিং যেটার থেকে আর আনন্দ পাওয়া যায় না, এবং সেটার যে প্রয়োজন অনুসারে আমি যে জায়গা না পাই, স্পেস না পাই, তাহলে সেই সৌন্দর্য কিন্তু ফেল করে যাবে। তো সেই সৌন্দর্যকে কিন্তু সেটার জন্য দোষ দেওয়া যাবে না। সৌন্দর্য লাগবে, কিন্তু স্থপতিকে শুধু সৌন্দর্য তৈরি করতে গেলে তিনি বিপদে পড়বেন। এখানে খেয়াল রাখতে হবে যে পারপাস এবং আমাদের যে অপ্রয়োজনীয় জিনিস বাদ দেয়া, প্রয়োজনীয় জিনিসকে সবগুলিকে গ্রহণ করা এবং সেটাকে যথাযথভাবে ব্যবহার করা, এবং আলটিমেটলি বিল্ডিংটা সুন্দর হয়, দেখতেও সুন্দর হয়, থেকে আনন্দ হয়, এটাই আমাদের